ঠিক আছে, আপনি যতটা পারবেন ততটাই বলুন, অসুবিধা নেই। আপনি স্যার বলেছেন যে যেমন মানে উত্তর দিকটা আমাদের জলতত্ত্বের দিক, উত্তর দিক, তারপরে এইদিকে আপনার উত্তর দিকের মধ্যে এনএনিতে মানে বেডরুম হওয়া উচিত নয়। 22.5 ডিগ্রি এনএনি যেখানে আছে সেই অঞ্চলটাতে বেডরুম করা উচিত নয়। এনি 45 ডিগ্রি সেখানেও বেডরুম করা উচিত নয়। তারপরে WNW 292.5 আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। ডিগ্রি যেহেতু মানে একটা রুমের মধ্যে মানে সব যে কোনগুলো সেগুলো আছে। হ্যালো, শোনা যাচ্ছে না স্যার? হ্যালো, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। বলছি যে ওই যে কোন 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 দিকে বেডরুম হওয়া উচিত সেটা শুনতে পেলেন স্যার? হ্যালো, সবটা শুনতে পাইনি আমি, আমার কথা কিছু কেটে গেছিল আচ্ছা মাঝখানে। বলছি স্যার এনএনই 22.5 ডিগ্রি যেখানে আছে, তারপরে এমই 45 ডিগ্রি যেখানে আছে, হুম। ইএসই 112.5 ডিগ্রি যেখানে আছে, আর SSW 2.5 ডিগ্রি যেখানে আছে, আর WNW 292.5, এই স্থানেতে আপনার মানে বেডরুম হওয়া উচিত নয়। তবে মানে যদি আমরা যেহেতু একটা রুমের মধ্যে আপনার মানে কোনগুলো মানে একটা কোণেই ফিক্সড হয় না, বা একটা ঘরের মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকে না, তাই বেডরুমটাকে ঘুরিয়ে বা বেডরুমটাকে সরিয়ে আপনার ইয়ে করা যেতে পারে, কি বলে মানে বেডরুম করা যেতে পারে, কিন্তু তখন বেডরুম না, তখন বেড বেডটাকে পজিশনটা। একটা সরাতে হবে। বেডরুম না, বেডের পজিশন। বেডটা একটা সরালে বা মানে আগে পিছিয়ে করলে বা মুখটা ঘোরালে আপনার সেটা করা যেতে পারে। হুম। জোন চেঞ্জের মাধ্যমে সেটাকে আমরা করতে পারি। হ্যাঁ, করতে পারি। হ্যাঁ, এইবার বলুন, যেখানে যেখানে বেডরুম করতে পারবো সেইখানকার বা সেই জায়গায় বেডরুম করলে উপকারিতা কি আছে? আচ্ছা, একটু ভালো করে পড়া হয়নি একটু এখনো। আচ্ছা ঠিক আছে, আপনার পড়া হয়নি। মনিটর স্যার, আপনি এবার একটু পড়িয়ে দিন। স্যার কোথায় কোথায় বেডরুম করা উচিত নয় সেটা একটু বলতে পারি? সেটাই। সেটা একটু বলতে পারবো। ওটা একটু কোথায় আগের দিন বলতে নোট পারবেন? করেছিলাম, ওটা হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, কোথায় কোথায় করা উচিত না সেটা বলতে পারো, সেটা তো সহজ, সবাই পারবে। কিন্তু যেখানে যেখানে করার কথা বলা হ্যাঁ, হয়েছে সেখানে সেখানে করলে আমরা বেনিফিট কি পাবো? হ্যাঁ, এটা একটু পড়তে হবে স্যার। বাপ্পা বাবু, আপনি আমার শেষ ভরসা। আচ্ছা, শরীরটা আমার খারাপ আছে, এই জন্য শুধু শুনছি আমি একটু। আজকে শরীর খারাপ? হ্যাঁ স্যার। ওহ, কার শরীর ভালো আছে আজকে? কে বলতে পারবে? আজকাল আগের তেমন করিনি মনে হয়। হ্যাঁ, হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না ঠিকভাবে। তো ঠিক আছে, আমাকেই পড়াতে হবে, তাই তো? আচ্ছা। হুম। তো প্রথম বিষয় হলো নর্থে। নর্থ থেকে যদি ধরি, একদম 0 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি নর্থে যদি আমরা বেডরুম বানাই তো পারফেক্ট আছে, একদম ঠিকঠাক আছে।
বুধের জায়গা, জলতত্ত্ব, ওটাও ঠিক আছে। নর্থ অপরচুনিটির জায়গা, কাজের সুযোগ কেউ নিয়ে আসে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই ভালো, চাকরি বাকরির ক্ষেত্রেও প্রমোশন করায়, মোটামুটি ঠিকঠাক আছে। অতএব নর্থে যারা থাকে তারা খুব কর্মঠ হয়, বলতে পারি আমরা এটা। সবসময় কোনো না কোনো কাজ নিয়ে তারা থাকতে পছন্দ করে এবং তাদের কাছে কাজ এসেও যায়, এটা নর্থের গুণ। এনএনিতে বেডরুম করতে পারি না, কারণ ওটা মেডিসিন জোন, ওখানে থাকলে অসুস্থ হবে লোক এমনিতেই, তাই ওখানে করবো না। নর্থ ইস্টে এখানেও করবো না, পজিটিভ ঊর্জার জায়গা, সত্যগুণের জায়গা। তাই এখন এই কলিযুগে, এই অধর্মের যুগে এতটা পরিমাণে পজিটিভিটি সহ্য করার ক্ষমতা আমাদের নেই, তাই আমরা কোনো মতেই ঈশান কোণের বেডরুমে থাকতে পারবো না। যদি হয়ে যায় সেক্ষেত্রে 12 বছরের নিচ পর্যন্ত থাকতে পারি, অথবা 45-এর ওপরে, ঠিক আছে, নর্থ ইস্টের জন্য। কারণ সেখানে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি থাকতে পারবে না, সেই ঊর্জাকে সহ্য করতে পারবে না। আর যদি থাকে তো তার মন মানসিকতা পুরোপুরি উল্টো হয়ে যাবে, মানে সন্ন্যাসী মানসিকতার দিকে চলে যাবে ধীরে ধীরে। আর হাজব্যান্ড ওয়াইফ মানে কাপেল রুম তো এখানে হতেই পারে না, হলে মানে বিভিন্ন রকম অশান্তি থাকবে, ঝামেলা থাকবে, ডাইভোর্স পর্যন্ত এগিয়ে যেতে পারে। ইএনইতে বেডরুম 100% করতে পারি। কাদের জন্য? প্রেগন্যান্সি যাদের রয়েছে তাদের জন্য তো অতি উত্তম জায়গা। আর তাছাড়া এমনি সবাই এখানে শুতে পারে, কোনো প্রবলেম নেই। আনন্দের জায়গা, ফানের জায়গা, যে থাকবে সে মজাতেই থাকবে, আনন্দেই থাকবে, তাকে কোনো দুঃখ গ্রাস করতে পারবে না। ইস্ট হচ্ছে এয়ার এলিমেন্ট, রবির ক্ষেত্র এটা। তো ইস্টও আমরা করতে পারি, আমাদের সামাজিক অবস্থার উন্নতি ঘটবে ধীরে ধীরে, তার সঙ্গে সঙ্গে পরিচিতি বৃদ্ধি হবে এবং সাংগঠনিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এদের একটা বড় জায়গা ধীরে ধীরে তৈরি হবে। ইএসসিতে বেডরুম করতে পারবো না, তার কারণ কি? এক তো এটা অ্যাংজাইটি জোন, অ্যাংজাইটির এরিয়া রয়েছে, চিন্তা ভাবনা বৃদ্ধি করবে, ঘুম কম হবে, দিন দিন ছেলে মেয়ে শুকিয়ে যাবে, খাওয়া দাওয়া করছে অথচ শরীরে লাগছে না, এইরকম একটা জায়গা তৈরি করে ইএসসি। তাই ইএসসিতে আমরা কোনো মতেই বেডরুম দেবো না। আচ্ছা, সাউথ ইস্ট কি হবে? সাউথ ইস্টে 50-50 বলতে পারি, সাউথ ইস্টে বেডরুম দেওয়া তো যায় না, তবুও যদি হয়ে যায় তো সেক্ষেত্রে থাকতে পারে, একটু অ্যাঙ্গার বাড়তে পারে, রাগ বাড়বে, জেদ বাড়বে, যদি হাই প্রেশারের রোগী হয় তাদের জন্য ক্ষতিকর, এনার্জি বাড়িয়ে দেয় অগ্নিকোণের বেডরুম। নচেত করবো না, কিচেনই করবো ওখানে, সব থেকে বেটার। তারপর এসএসসি, এটাও ফায়ার এলিমেন্টের মধ্যে পড়ছে, কনফিডেন্সের পক্ষে খুব উত্তম জায়গা এটা, দারুণ কনফিডেন্সকে বৃদ্ধি করে এসএসসি। আর কি করে? তার সঙ্গে সঙ্গে যারা লিকুইড ক্যাশের ব্যবসা করে তাদের জন্য আরও ভালো জায়গা, যারা লোহার ব্যবসা করে বা হার্ড কোনো জিনিসের ব্যবসা করে তাদের জন্য এটা উত্তম জায়গা হয়, বা যারা সেলসে কাজ করে আর কি, যারা মার্কেটিং এ কাজ করে তাদের জন্য খুব ভালো জায়গা এসএসসি। এনার্জিতে ভরপুর থাকে সবসময়। তারপর সাউথের বেডরুম সবার জন্য ভালো, এখানে জেগেও শুতে পারে, পুরো বাড়ির মধ্যে শান্তির জায়গা সাউথ। শান্তির ঘুম ঘুমাতে গেলে সাউথে যাও, ওখানে গিয়ে ঘুমাও, একদম নিশ্চিন্তে ঘুমাবে, কোনো সমস্যা নেই, কোনো ডিস্টারবেন্স নেই, খুব সুন্দর ঘুম সাউথে। তো সাউথের বেডরুম সবার জন্য উপকারী হয়। আর এসএসডব্লিউ রুম খুবই ভালো, এখানে আমরা নিশ্চিন্তে বেডরুম করতে পারি। করলে কি হবে? পরিবারের থেকে ডিটাচমেন্ট আসবে, তারপর উল্টোপাল্টা খরচা, উল্টোপাল্টা রোগ, তার সঙ্গে হাসপাতাল, এতগুলো জিনিস ফ্রি পাবো এসএসডব্লিউতে। তারপর সাউথ ওয়েস্ট, এখানে কি করব? এখানেও বেডরুম করতে পারি, এখানে মাস্টার বেডরুম হয়। মাস্টার বেডরুম দুটো জায়গায় হয়, একটা সাউথে একটা সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্টে মাস্টার বেডরুম কি করে? সাউথ ওয়েস্টের মাস্টার বেডরুম আমাদের দক্ষতা বাড়ায়, আমাদের স্কিল বাড়ায়, তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা গাম্ভীর্যতার পাওয়ার তৈরি করে, যে পাওয়ারের মাধ্যম দিয়ে আমরা একটা পরিবারকে একটা সূত্রে বাঁধতে পারি, বন্ডিং এর মধ্যে নিয়ে আসতে পারি, এই রকম ক্ষমতা ডেভেলপ করে দেয় সাউথ ওয়েস্ট আমাদের মধ্যে। তাই সাউথ ওয়েস্টের বেডরুম খুবই ভালো। বাচ্চাদের জন্য অতটা ভালো নয়। কেন নয়? তার কারণ বাচ্চারা যদি এই রুমে থাকে তো তাদের মধ্যে একটা কর্তৃত্ব ভাব চলে আসে, একটা কর্তা কর্তা ভাব দেখায় তারা বাচ্চা বয়স থেকে, তো সেটা উচিত নয়। তো তাদের কথা যদি শোনা না হয় সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়, যে আমি বললাম আমার কথা শুনলো না, মানে সেই তখন নিজেকে একটা হেভি ওয়েটি ব্যক্তি মনে করে আর কি, বাড়ির কর্তা মনে করে। তো মেড সার্ভেন্ট যারা বাড়িতে হয় বা যারা বাড়িতে কাজের লোক হয় তাদেরও কিন্তু সাউথ ওয়েস্ট রুম দেওয়া যায় না, তখন বাড়ির মালিককে আর কাজের লোককে বোঝা মুশকিল হয়ে যায়। তো সাউথ ওয়েস্টের বেডরুম বাড়ির কর্তার জন্য পারফেক্ট আছে, যে দায়িত্বশীল ব্যক্তি তার জন্য পারফেক্ট আছে।
নেক্সট ডব্লিউএসডব্লিউ, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, অতি উত্তম জায়গা, স্কিল বাড়ায়, এডুকেশন বাড়ায়, সেভিংস বাড়ায়, বিভিন্ন রকম প্রতিভাকে জাগিয়ে তোলে, এতটাই ক্ষমতাশালী ডব্লিউএসডব্লিউ। মানে এডুকেশনের জন্য তো দেখতেই হবে না, মানে জিরো পাওয়া ছেলেও যদি এখানে বসে পড়াশোনা করে সে কিছু নাম্বার পাবেই পাবে। এইরকম লেভেলের একটা পাওয়ার তৈরি করে দেয় ব্যক্তির মধ্যে ডব্লিউএসডব্লিউ। তারপর কারা থাকতে পারে এখানে? বাচ্চারা থাকতে পারে, বড়রা পারে, বৃদ্ধরাও পারে, সবাই পারে, বাধা নিষেধ নেই এখানে। তারপর 270 ডিগ্রি, 270, 270-এ আমরা ওয়েস্টকে পাচ্ছি, তাই তো? তো 270-এ ওয়েস্টেও বেডরুম খুবই ভালো হয়, একই ডব্লিউএসডব্লিউ আর ওয়েস্টের গুণাগুণ প্রায় একই। ওয়েস্টের ক্ষেত্রে একটুখানি তফাৎ কি, অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজটা এটাই, আমাদের ইচ্ছা পূর্তিতে সাহায্য করে ওয়েস্ট। যা ইচ্ছা করবো মোটামুটি হয়ে যাবে, টাইম লাগতে পারে, সেই ইচ্ছার পরিধি অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী টাইম লাগতে পারে, কিন্তু হয়ে যাবে। নেক্সট ডব্লিউ, খুব ভালো বেডরুম, ওয়েস্ট ডিপ্রেশনের জন্য। এখানে যাওয়া মানে ডিপ্রেশন মাস্ট হবেই হবে, এত সুন্দর ডিপ্রেশন হবে কোনো ডাক্তারের ক্ষমতা নেই সেখান থেকে বের করে আনা। তো যারা ডিপ্রেশনে যেতে চায়, যারা চিন্তা ভাবনা করতে চায় জীবনে, যাদের অন্য কোনো কাজ নেই, তাদের জন্য এখানকার বেডরুম সুন্দর বেডরুম, উত্তম বেডরুম হয়। যারা আগে থেকে চিন্তাযুক্ত হয়ে আছে, মানে আগে থেকে কোনো কারণে ডিপ্রেসড হয়ে আছে, কাউকে হারিয়েছে বা কেউ ধোকা দিয়েছে, বা এখন তো প্রচুর ঘটছে এরকম ঘটনা, তো আগে থেকে ডিপ্রেসড হয়ে আছে, তাদেরকে যদি এখানে পাঠিয়ে দেওয়া হয় ডব্লিউতে, সে ধীরে ধীরে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে। ঠিক যেরকম এনএনই কাজটা করে, অসুস্থকে সুস্থ করে আর সুস্থকে অসুস্থ, ঠিক ডব্লিউ এই কাজটা করে, যে আগে থেকে ডিপ্রেসড তাকে ক্লিন করে দেয়, একটা স্বাভাবিক মানুষ করে দেয়, আর যে আগে থেকে স্বাভাবিক তাকে ডিপ্রেসড করে দেয়। ডব্লিউ কিন্তু এখানে আমরা গেস্ট রুম করতে পারি, অতিথিদের জন্য খুব ভালো এটা। কেন ভালো না, ডব্লিউ এমন একটা জায়গা, যদি গেস্ট কিছুদিন এসে থাকে, সে এখন প্ল্যানিং করে এসছে আমি যাচ্ছি মানে মামার বাড়িতে বা পিসির বাড়িতে বা যারই বাড়িতে হোক না কেন আত্মীয়, আমি কম করে এখন তো মোটামুটি 15 থেকে 20 দিন থাকবোই, একটু বেশ মজা করবো, একটু অ্যাশ করবো, একটু ঘুরবো বেড়াবো, অনেক রকম প্ল্যানিং করে এসছে। তো 10 থেকে 12 দিন ম্যাক্সিমাম থাকবে, এর বেশি থাকতে পারবে না, ও চলে যাবে। এটা খারাপ না, ভালোই। কিরকম ভালো? এক তো সে বেশি দিন স্টে করে আপনার বেশি খরচা করাবে না, দ্বিতীয়ত সে যাওয়ার সময় আপনাকে একটা আশ্বাস দিয়ে যাবে যে কোনো বিপদে আমি তোমার পাশে আছি। মানে সাপোর্ট, গেস্টদের থেকে সাপোর্ট দিতে সাহায্য করে ডব্লিউ। তাই এখানে গেস্ট রুম করা অত্যন্ত ভালো, কোনো অসুবিধা নেই। আর এইখানে গেস্ট রুম থাকলে মানে গেস্ট একটু চিন্তায় থাকে, ভাবনায় থাকে যে কি করব কি করব না, মানে অনুমতি নিয়ে করব, অনুমতি না নিয়ে করব না, এই একটা ভাবনা এদের মধ্যে চলে আসে গেস্টদের মধ্যে। নর্থ ওয়েস্ট, চন্দ্র অধিপতি, সাপোর্টিং জোন। কি হয় সমস্যা বেডরুম করলে? ঠান্ডা লাগে, একটু ঠান্ডা ধাপ চলে আসে, আর কোনো প্রবলেম, আর কোনো প্রবলেম নেই, বাকি মোটামুটি নর্মাল ঠিক আছে। এখানেও গেস্ট রুম করা যায়, নিউট্রাল জায়গা, কোনো প্রবলেমই নেই। লাস্ট এনএনডব্লিউ, নর্থ অফ নর্থ ওয়েস্ট, এটাও সেই ওয়াটার জোন, বুধেরই জায়গা চলে আসলো। এখানে বেডরুমের সম্পর্কে তো বলার কিছুই নেই, খুবই ভালো বেডরুম হয়, যে কেউ থাকতে পারে, কোনো সমস্যা নেই, হাজব্যান্ড ওয়াইফের জন্য খুব বেস্ট হয় এটা। আর এনএনডব্লিউ নিয়ে যখন আমি স্পেশাল কোনো ক্লাস করাবো তখন এটা সম্বন্ধে ডিটেলসে ব্যাখ্যা করবো যে এর গুরুত্বটা কোথায় এক্স্যাক্টলি। ঠিক আছে? আচ্ছা, এইবার কোথায় করবো কোথায় করবো না এই নিয়ে কোনো প্রবলেম নাকি ক্লিয়ার? না ক্লিয়ার হয়নি? ক্লিয়ার স্যার। কতটা ক্লিয়ার? পুরো সাদা ঝকঝকে হয়েছে নাকি এখন একটুখানি কালিমাযুক্ত হয়ে আছে? পরিষ্কার স্যার, জলের মতো। আয়না মুখ, মানে আয়নায় যেরকম মুখ দেখতে পাই সেরকম প্রতিবিম্ব দেখা যাচ্ছে? হ্যাঁ, মানে জলে পরিষ্কার আয়নার মতো মুখ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয়বার এটা কোনোদিন পড়াবো না, আপনি পড়াবেন নেক্সট উইকে। একদম স্যার। স্যার রেকর্ড হয়েছে তো? কারণ লিখতে পারলাম না তাড়াতাড়ির মধ্যে। মানে রেকর্ডিং এর উপর ভরসা করতেই হবে, ইনস্ট্যান্ট কিছু করতে পারবো না। মানে নোট করার জন্য স্যার একটু ভরসা করতে হয়, কারণ সব পয়েন্ট স্যার লেখা হয়ে ওঠে না আপনি বলতে বলতে। আচ্ছা, স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি বেডের পজিশন অনুযায়ী একটু যদি বলেন এগুলো একটু ভালো হয়। এইগুলো যেটা বললাম সব বেডের পজিশনের উপরই বললাম।
আগের দিন একটা বলছিলেন না, নর্থ আর ইস্ট ইএনই তে বেডের পজিশন। হুম, বলুন আপনার প্রশ্ন বুঝতে পারলাম না আমি। আগের দিনে বলেছিলেন যে আপনার বেডের পজিশন নর্থ, মানে নর্থ ইস্ট আর ইএনই। তো সেক্ষেত্রে বেডের পজিশনটা কোথায় থাকা উচিত সেটাই আমি একটু বললাম, আরেকটু বেডের যদি পজিশন বলতেন মানে ইউনিক থাকা সবকটা উচিত। দিকে। দেখুন, যেখানে বেডরুম করা যাবে না, যেই জায়গাগুলোকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এখানে বেডরুম করা যাবে না, তো সেখানে বেডও ফেলা যাবে না। আমার বেডরুমটা এখন 3-4টে জোন নিয়ে হতে পারে, কিন্তু ডিপেন্ড করছে আমার বেডটা কোথায় আছে। আমি যে বেডরুমগুলো নিয়ে পড়ালাম এখানে, বেডরুম মানে বেড অ্যাকচুয়ালি। একটা বেডরুম না অনেকগুলো জোন নিয়ে হতে অ্যাকচুয়াল, পারে। তো হ্যাঁ আমি ওটাই জানতে চাইছি অ্যাকচুয়ালি। যে হ্যালো। জোনতে বেডরুম করা যাবে সেই জোনেই বেড ফেলা যাবে, যে জোনে বেডরুম করা যাবে না সেই জোনে বেড পড়বে না। না আমি জানতে চাইছি কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত করা যাবে, যে জোনগুলোতে করা যাবে। মানে নর্থে যেমন বললেন, সেই নর্থে মানে যেই 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে। যেই জোনে, ভালো করে ক্লিয়ারলি বুঝুন, যেই জোনে বেডরুম করা যাবে সেই জোনটা পুরোটাই করা যাচ্ছে, তাহলে তার ডিগ্রি আমি প্লাস মাইনাস করে পেয়ে যাব। যে জোনটা আমার বেড ফেলতে পারছি না তার ডিগ্রি আমি প্লাস মাইনাস করে পেয়ে যাব। সাপোজ 22 ডিগ্রি, 22 ডিগ্রিতে আমি এনএনিকে পাচ্ছি, তাহলে 22 ডিগ্রির সঙ্গে আমি মাইনাস করব 11 ডিগ্রি, আমি আগেরটা পেয়ে যাচ্ছি। তার মানে 11 ডিগ্রি থেকে শুরু হচ্ছে এনএনি, তাহলে 11 ডিগ্রিতে আমার বেড টাচ করবে না। আবার 22 ডিগ্রির সঙ্গে প্লাস করবো 11 ডিগ্রি। বুঝতে পারছি? এখানে যে ডিগ্রিগুলো ফেলা আছে সেগুলো মিডিল ডিগ্রি, মাঝখানে ডিগ্রি ফেলা আছে। এই পুরো দিকটাকে বের করতে গেলে আমাকে ওই ডিগ্রি থেকে -11 ডিগ্রি করতে হবে, আবার ওই ডিগ্রি থেকে +11 ডিগ্রি করতে হবে, তবে আমি পুরো দিকের কত ডিগ্রি থেকে ওই দিকটা স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে পুরোটা পাবো। তাহলে ওই জোনটা বেটার আনিয়ে গেলেই হলো। ক্লিয়ার? মানে স্যার বললেন স্যার যে যেমন 22+11 সমান 33 ডিগ্রি, 33 ডিগ্রির বাইরে বেডটা নিয়ে যাব না। হ্যাঁ, তার আগেই আমরা বেডের পজিশন শেষ করে দেবো। আচ্ছা। যখন আমরা জোন দেখবো না তখন ডিগ্রি দেখার প্রয়োজন হবে না। কেন হবে না? কারণ চক্রের মধ্যেই সব থাকবে। আমরা তো বাস্তু চক্রকে বাদ দিয়ে বিচার করতে পারবো না। হুম। তো ভাবারও কিছু নেই কিরকম জিনিসটা, না তখন তো এই চক্র কাজ করবে। এই চক্রের মধ্যে যে রেখা টানা আছে, এই যে বড় বড় রেখা, আমি নর্থে বেড ফেলবো, তাহলে এই রেখাটা ক্রস করবো না, তাহলেই হয়ে গেল। আমি নর্থ ইস্টে ফেলবো না, নর্থ ইস্টে এই এই রেখাটাকে এদিকে যাবো না, ক্রস করবো, আমি এর মধ্যেই বেড রাখবো, আমি এর মধ্যেই বেড রাখবো। এখানে তো পুরো জিনিসটা একদম বুঝিয়ে দেওয়া আছে। রেখাকে ক্রস না করলেই হলো, পাশের ঘরে না গেলেই হলো বেডের পজিশনটা। একটা ঘর তো হতেই পারে, ঘর তো এখন 4টে পুরো দেখা গেল এক কামরাই ঘর, সেইখানে একটাই ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে রান্নাঘর, সেই ঘরের মধ্যে বাথরুম, সমস্ত কিছু 1 BHK ফ্ল্যাট যেগুলো হয়, তখন আমি কোথায় তাকে শিফট করাবো? তখন তার বেডের পজিশন শিফট করবো না। ঠিক আছে সৌমেন বাবু? হ্যাঁ স্যার ঠিক আছে। হুম। আর একটা জিনিস জানার ছিল স্যার, শুধু তো একটা মানে ঘরে শুধুমাত্র বেড থাকে না, অন্য কিছুও থাকে, সেই আসবাবপত্র একটু যদি বলেন তাহলে একটু ভালো হয়, মানে আর একটু ওটা মানে স্পেসিফিক হয় জিনিসটা। ওটা ওটা দেখুন, আমাদের সিলেবাসে দেওয়া আছে না, কি ছিল যেন ওটা, ইন্টেরিয়ার ডেকোরেটর আছে না? ইন্টেরিয়র ডেকোরেশন আছে কি? বাস্তুর সাথে ইন্টেরিয়র ডেকোরেটর আছে, হ্যাঁ আছে। ওই হ্যাঁ, ওই এটা পরের ক্লাসে আছে। হ্যাঁ, ওই টপিকে যখন যাবো তখন ওটা পড়বো। ও আচ্ছা, একটা জিনিস শুধু বলে দেবেন, মানে যদিও যদিও ইন্টেরিয়র ডেকোরেটর এটা এখন মানে চলছে 6 নম্বর,
7, 8 হয়তো হয়ে যাবে, কিন্তু একটা জিনিস শুধু জানতে চাই, সেটা হচ্ছে আয়না। মানে এটা খুব ডিফিকাল্ট হয়, মানে একটু যদি বলে দেবে, আয়না, মানে বেডরুমে আয়না বা বাইরে। হ্যাঁ, আয়না। আয়না জলতত্ত্বের প্রতীক। তাই সাউথের দিককে বাদ দিয়ে আয়না আমরা ওয়েস্টে রাখতে পারি, নর্থে রাখতে পারি, ইস্টেও রাখতে পারি, কোনো প্রবলেম নেই। জলতত্ত্বকে যেখানে যেখানে নিয়ে যাওয়া যাবে না, আরেকবার রিপিট করুন। আরেকবার জলতত্ত্বকে রিপিট করুন। যেখানে যেখানে জলতত্ত্বকে যেখানে যেখানে নিয়ে যাওয়া যায় না, আয়নাকেও সেখানে সেখানে নিয়ে যাওয়া যায় না। তাই আয়নার ক্ষেত্রে আমরা নর্থে দিতে পারি, নর্থের পুরো এরিয়ায় আয়না চলে, ওয়েস্টের পুরো এরিয়াতে আয়না চলে, ইস্টের পুরো এরিয়াতে আয়না চলে, চলে না শুধুমাত্র সাউথের দিকে। তাও এখানে আয়নার মাপ আছে। যতক্ষণ না আয়নার সাইজ 3 ফুট বাই 4 ফুট হচ্ছে, যতক্ষণ না আয়নার সাইজ 3 ফুট বাই 4 ফুট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই আয়না জলতত্ত্বের মধ্যে ধরা হয় না। তিন ফুট থেকে 4 ফুটের ভেতরে না 4 ফুটের বেশি? ওর না, ওর মানে বেশি বলতে ড্রেসিং 4 ফুট। ড্রেসিং 3 ফুট বাই হ্যাঁ? 4 ফুট। স্যার, তাহলে কি ড্রেসিং এর আয়না, ড্রেসিং টেবিল যেগুলো আমরা ইউজ করতাম আগে? ড্রেসিং টেবিল যেগুলো ইউজ করতাম সেগুলো মনে হয় 3-4 ফুট হয়ে যেতে পারে। হ্যাঁ, ওইটাই হতে পারে। হ্যাঁ, ওটা জলতত্ত্বের মধ্যে চলে আসবে। আচ্ছা, তাহলে এই সব আয়নাগুলোই শুধু নর্থের ক্ষেত্রে ইউজ করা যাবে? কথা বলতে পারো? বড় বড় আয়না আমরা নর্থে ইউজ করব, ইস্টে ইউজ করব, ওয়েস্টে ইউজ করব, শুধুমাত্র সাউথের দিকে ইউজ করব না। আর সাউথে ছোট ইউজ করা যাবে? হ্যাঁ, করা যাবে। ও, ঠিক আছে। এর সঙ্গে বেডরুমের কোনো সম্পর্ক আছে? বেসিনের সম্পর্কও আছে, অবশ্যই আছে। না, বেসিন না, বেডরুম। বেডরুমের সম্পর্ক কিরকম? হুম। মানে অনেকে বলে না যে আয়নার প্রতিচ্ছবি নাকি খাটের ওপর পড়া ভালো নয়, এইটাই আমি জানতে চাইছি। না, ওটা বাজে কথা। ওটা বাস্তুর সঙ্গে কোনো লিঙ্ক নেই। ওটা একটা আমাদের ধারণা। ধারণা বলতে এরকম, আমরা তো খুব সুন্দর দেখতে, তো হঠাৎ করে রাত্রে যখন ঘুম ভেঙে যাবে, অথবা সকালে হয়তো ঘুম ভাঙছে কখনো কোনো সময়, যেভাবেই হোক না কেন, তো এই ঘুম থেকে উঠে চোখ খুলে যদি নিজেকে দেখতে পাই, তো আমার মনে হয় ভূত দেখে ফেলেছি। এই যে প্রচন্ড ভয় একটা চমকে ওঠা, এই যে হট করে ঘুম থেকে উঠে একটা চমক বা একটা ভয় লেগে যাওয়া, এটা হুম। আমাদের শরীরে ক্ষতি করে। তো সেই ভয় থেকে বাঁচতে, শরীরের ক্ষতি থেকে বাঁচতে, এটা একটা রটানো হয়েছে যে আয়না বেডের সামনে রাখতে নেই। এর কিন্তু সাইন্টিফিক কোনো কারণ নেই। এটার আমি একটা অদ্ভুত লজিক শুনেছিলাম একবার। হুম। একজন বলছিলেন যে আমাদের নিজেদের নাকি নিজেদের উপরই দৃষ্টি পড়ে, তাই বেডরুমের সামনে আয়না রাখতে নেই, তাহলে নিজের উপর নিজেরই দৃষ্টি পড়ে যাবে। ও, তাহলে আমাকে অন্য কেউ দেখবে? অন্য কেউ দেখবে। মানে অনেক রকম প্রচলিত আছে। অদ্ভুত যুক্তি, পড়াশোনা করে না। না, অ্যাকচুয়ালি একটুখানি আমি বলে রাখি, মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে বললো না, মানে আয়না দিয়ে নাকি প্যারানর্মাল কর্ম হয়, সেই কারণের জন্য নাকি এই তথ্যটা উঠে এসেছে। এটা আমি জানি না বাস্তুর সঙ্গে কি সম্পর্ক। না, ওটা তাদের জন্যই প্রযোজ্য, যারা এই সমস্ত কাজকর্ম করে। ক্লাসের মাঝে একটা কথা বলা ক্রিয়ায় হলে খুব লিপ্ত। ভালো হয়। আমরা তো এই সমস্ত ক্রিয়া করি না। ক্লাসটা হতে দিয়ে যাবে। যারা এই ধরনের ক্রিয়ায় লিপ্ত, বাড়িতে সরি স্যার, বাড়িতে আমি মায়েদের ভেবেছিলাম একটা সাড়ে জিনিস, আটটা থেকে ক্লাস, ওই জন্য ওই ভেবে চলছি। চণ্ডীর ক্লাসটা 8:30টায় হয়। সরি স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার না, রেকর্ডিং আছে এটার, চিন্তা নেই। আচ্ছা আচ্ছা। বাড়িতে মায়েদের একটা জিনিস দেখেছি যে জানলা খুলে ঘুমোলে আয়নার মধ্যে একটা কাপড় দিয়ে দেয়। তো ওটার লজিক আমি জানি না, বলে ভূতের নজর পড়বে না, এরকম বলে মায়েরা। যেরকম শেখানো হয়েছে সেরকমই তো আচরণ পাবো আমরা, না? মূল কথা হচ্ছে এই সমস্ত বিষয়ের বা এইসবের কোনো যুক্তি নেই এগুলোর। এগুলো বাস্তুশাস্ত্র বহির্ভূত। আচ্ছা, আর একটা সুন্দর টপিক,
গত সপ্তাহে উঠেছিল। সেটা কি বলুন তো? আপনাদের কিছু টাস্কও ছিল। হ্যাঁ, এটা ট্যাক্স ছিল স্যার। ভারতের পজিশন অনুযায়ী উত্তরে হিমাচল, দক্ষিণে সমুদ্র, কেন তাতে বাস্তু সম্পর্ক। কে বলতে পারবে? আমি কিন্তু উত্তর সামনে রেখে দিয়েছি প্রত্যেকের। স্যার আমরা এতদিন যেটা পড়ে এসেছি, যে আমরা জানতাম উত্তরে জলদত্ত, আর মানে উত্তরে জল, আর দক্ষিণে স্থল, বা এরকম কিছু। এখানে টোটালটাই ঠিক উল্টোটা। হুম। এতে আমার আমার যতদূর মনে হয় যে ভারতবর্ষে অর্থনৈতিক বা বহিরাগত আক্রমণ অনেক বেশি হতে পারে। এই যে এই ব্যাপারে ভারত অনেক সময় পিছিয়ে যেতে পারে, এটা আমার মনে হয়েছে। আর কেউ? এটা একটু হায়ার লেভেলের চিন্তা ভাবনা যদিও, কিন্তু আমরা পারবো, চেষ্টা করলেই পারবো। ভারতবর্ষের ম্যাপ পুরো উল্টো। আমরা বলি নর্থে জলতত্ত্ব, তো নর্থে তো পাহাড়, হিমালয়, কৈলাস, সমস্ত নর্থের দিকে, নর্থের সাইডে। এমনকি আমরা বলি সাউথের দিকে বা সাউথ ওয়েস্টের দিকে জল থাকলে ক্ষতিকর হয়, তো বড় বড় সমুদ্রগুলো সব দক্ষিণ দিকে ভারতের। আমরা বলি রেক্ট্যাঙ্গেল শেপ হোক বা স্কোয়ার শেপ হোক, সেটা খুব ভালো হয়। তো এই ভারতের ম্যাপটাকে আমরা কোন শেপে ফেলবো? রেক্ট্যাঙ্গেলে ফেলবো, স্কোয়ারে ফেলবো, কিসে ফেলবো? সেক্ষেত্রে ব্রহ্মস্থানের কথা মাথা খারাপ হয়ে যাবে, ব্রহ্মস্থানটা কোথায় রে বাবা? তারপর ব্রহ্মস্থান ফেলে সেখান থেকে আবার চক্র বসিয়ে তার বিচার করা। কিভাবে পসিবল? কে পারবে? দেখি কার আইডিয়া খুলতে পারে। শুভ্রাদি, হ্যাঁ বলো। আসছে কিছু? একদমই কিছু আসছে না। স্যার, যেটা বললাম সেটা কি ঠিক নয়? একটা যেটা ব্যাপার সেটা আহ, উত্তরে উঁচু হওয়ায় ম্যানিপুলেশনটা খুব ভালো হয় ইন্ডিয়ানদের প্রতি। তারা খুব তাড়াতাড়ি ম্যানিপুলেট হতে, মানে রাজারা আর কি, যার জন্যই ইংরেজ বা বহিরাগত সবসময় আসতে পেরেছে, এই ম্যাটারটা মানে উঠে আসছে। আমি কিন্তু আর সেই স্ক্রিনে দুটো ম্যাপ শো করাচ্ছি, দুটো ম্যাপ দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দুটো বাংলা দেখা যাচ্ছে। দুটো ম্যাপ কখনকার এবং কোন কোন সময়ের ম্যাপ আমরা আন্দাজ করতে পারবো কি পারবো না? একটা হচ্ছে অখণ্ড ভারতের, একটা হচ্ছে এখনকার যেটা আছে একদমই সংশোধন। তাই। তো অখণ্ড ভারতের অবস্থাটা যদি একবার চিন্তা করি আর বর্তমান ভারতের অবস্থাটা যদি চিন্তা করি, দেখুন উত্তর সামনে এসে গেছে, আর কিছু বলার নেই। অখণ্ড ভারত যখন ছিল তখন ব্রহ্মস্থান আলাদা ছিল, উত্তর দিক আলাদা ছিল, হুম। আচ্ছা। হুম। উত্তর আলাদা, পূর্ব আলাদা, নর্থ ইস্ট আলাদা, ঈশান আলাদা। কোথাও কোনো কাট ছিল না। অখণ্ড ভারতের ব্রহ্মস্থান কিন্তু ইজিলি বেরিয়ে যাবে। কিন্তু উত্তরে তো জল ছিল না। বলছি বলছি, উত্তরে জল ছিল না মানে গঙ্গার উৎপত্তি কোথায়? না মানে তাহলে তো দক্ষিণেও জল বেশি তার থেকে, সেটা তো মানে পরের অখণ্ড কথা। ভারতের ক্ষেত্রে ওটা। সেটা তো পরের কথা, ব্যালেন্স তো করতে হবে না। দক্ষিণে জল তো আগাগোড়াতেই আছে, সে অখণ্ড ভারত দেখি বা বর্তমান ভারত, দক্ষিণের জল প্রথম থেকেই ছিল। তো তার জন্য অনেক অবস্ট্রাগল এসছে, সেগুলো ব্যাখ্যা যাচ্ছি, অবস্ট্রাগল কেন এসছে, কিভাবে এসছে, কোন কোন দিক থেকে এসছে, তখনকার রাজারা স্ট্রং কেন ছিল, তখনকার রাজাদের মন মানসিকতা এত আধ্যাত্মিক প্রবৃত্তি কেন ছিল।
তারা দান ধ্যান কেন করতো? তাহলে তাহলে স্যার একটা উত্তর হতে পারে, এখন তাহলে অখণ্ড ভারত কি আপনি চাইছেন? অখণ্ড ভারত হোক? বললে তো খুবই ভালো হয়। আগে আগে ক্লাসটা তো বুঝে নি, তারপর তখন ভারতের কথা বলবো। চলুন ঠিক আছে, এটা বোঝার চেষ্টা করা যাক। প্রথম বিষয় হচ্ছে, যদি আমরা এই মুহূর্তের বর্তমান ভারতকে দেখি, তো বর্তমান ভারতের ব্রহ্মস্থান যদি বের করতে হয়, তো ব্রহ্মস্থানটা পড়বে ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়কে হালকা টাচ করবে মাত্র। এই জায়গাটা হবে বর্তমান ভারতের ব্রহ্মস্থান। এটা একটু কমপ্লিকেটেড হতে পারে সবার জন্য। অনেকের বোরিংও লাগতে পারে ক্লাসটা, এটা বুঝতে একটু কষ্ট হতে পারে। যাই হোক, তো এই যে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের এই জায়গাটাকে আমরা ভারতবর্ষের ব্রহ্মস্থান হিসাবে পেলাম। এইবার একটু ভালো করে যদি খেয়াল করি, জুম করে দেখাই, আমরা ব্রহ্মস্থানের এই জায়গা থেকে যদি 0 ডিগ্রি ধরি, তাহলে 0 ডিগ্রিটা এইভাবে সোজা উঠবে, একদম সোজা উঠবে। সব থেকে ভালো হয় আমি চক্রও ফেলে দিই এর মধ্যে। হ্যাঁ, দেখা যাবে এবার নর্থ এক্স্যাক্টলি 0 ডিগ্রি যে নর্থের জায়গাটা পড়ে আছে, সেই জায়গায় এখন বরফ পড়ে, সেই জায়গাটায় বরফ পড়ে, এবং সেইখানে কিন্তু কোনো বিরাট পরিমাণে বা বিরাট বড় বড় পাহাড় সেরকম কিছু নেই। এবং যেটা প্রবল দোষ রূপে আছে সেইগুলো আলোচনা করে নিই আগে। প্রথমত, এনএনির জায়গাতে চীন পড়ে গেছে, নেপালেরও খানিকটা অংশ পড়ে গেছে বটে, কিন্তু বেশিরভাগটা এনএনি পুরো চীন পাবে, চীনের ম্যাক্সিমাম অংশটা। তাই চীনের তরফ থেকে একটা হেলথ ইস্যুস ভারতে আসবে, এটা প্রতিবারে এসেও যাচ্ছে। এবং নর্থ ইস্টের অংশটা কে পেয়েছে না, নর্থ ইস্টের অংশটা নেপাল খানিকটা পেয়েছে, আবার চীনও খানিকটা পেয়েছে। এই জন্য ভারতবর্ষে চায়নার প্রোডাক্ট একটু বেশিই পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে নেপাল থেকে আমরা একটা আধ্যাত্মিকতা, একটা ফ্রি ব্যাপার বা একটা উন্নত মানের চিন্তা ভাবনা বলুন বা সংগঠন বলুন, ধর্ম বলুন, যাই বলুন না কেন, নেপাল থেকে আমরা পাই। যদি ধীরে ধীরে আরেকটু নিচের দিকে আসি, ইয়েনি জায়গাটাকে দেখি, তো ইয়েনি জায়গাটাতে এক তো বিহার পাচ্ছে, ভুটান টাচ করছে, যেহেতু আমাদের দেশের মধ্যে ভুটান পড়ে না, পশ্চিমবঙ্গের খানিকটা অংশ ইয়েনি পাচ্ছে বটে, দার্জিলিং দার্জিলিং এর সাইড যেটা আছে ওই দিকটা পাচ্ছে, তারপর মেঘালয় পাচ্ছে, বিধাননগর, অরুণাচল প্রদেশ, আসাম, বাকি সমস্ত স্টেটগুলো পাচ্ছে। তো এই সমস্ত স্টেটগুলোতে আমরা কিন্তু বেশিরভাগ ঘুরতেই যাই, আনন্দ করতেই যাই, মানে একটু মানে ট্যুরিস্টের জন্যই এক প্রকার বলা যেতে পারে এই জায়গাগুলো। এবার যদি নিচের দিকে নেমে আসি, দেখতে পাবো
ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ এই দুটোই কিন্তু ইস্টে পড়ছে। ইস্ট মানেই রাজনীতি, ইস্ট মানেই সংগঠন, প্রশাসন, এই সমস্ত দিককে বোঝায়। তো পুরো ভারতবর্ষের দিকে যদি ফলো করে দেখি আমরা, পশ্চিমবঙ্গের মতন রাজনীতি আর অন্য কোথাও হয় বলে আমার তো মনে হয় না। আর একটু নিচের দিকে যদি নেমে আসি, ইএসি, ইএসির জায়গাটাতে আমরা উড়িষ্যাকে পাচ্ছি, উড়িষ্যার পুরোটা খানিকটা অংশ পাচ্ছি, উড়িষ্যার ভুবনেশ্বরের এরিয়াটা খানিকটা আসছে ইএসির মধ্যে। তো এই জায়গাটাতে দেখো গ্রোথ আপ আছে, ভালো উন্নতি আছে। এত কিছু থাকা সত্ত্বেও এদের মধ্যে কিন্তু কোথাও না কোথাও সেই শান্তি জিনিসটার অভাব রয়েছে। যদি আমরা ভুবনেশ্বরে থাকা কোনো ব্যক্তি মানুষের সাথে কথা বলি বা এখানে গিয়ে কিছু বসবাস করি, যে মজা, যে আনন্দ, যে শান্তি পাওয়ার কথা বা যেটা দরকার, সেই জিনিসটা কিন্তু আমরা এই জায়গাতে, এই পার্টিকুলার এই জায়গাতে পাবো না। আবার যে জায়গাটা এসি সাউথ ইস্ট পড়ে যাচ্ছে উড়িষ্যার, এই জায়গাতেই যদি উড়িষ্যার ম্যাপ সার্চ করি আমরা, তো এই জায়গাতে আমরা পুরীর মন্দির পাবো, জগন্নাথের। তো এই দিকটা ফিনান্সিয়ালি খুব উন্নতি হয়েছে পুরীতে। এসএসসি, স্যার স্যার একটা কথা জানতে চাই, এখানে যে এই এসি মানে যে দিকটা আপনি দিচ্ছেন, বা এখানে উড়িষ্যার যে বললেন এইমাত্র ভুবনেশ্বর বা পুরী, তো একটা অদ্ভুত ব্যাপার আছে, লক্ষ্য করেছেন কি? সেটা হচ্ছে ঠিক এসির যে অ্যাঙ্গেলটা আছে বা পুরী আমরা বলছি, তা আমি শুনেছি যে পুরী নাকি, পুরী তো এসির মধ্যেই পড়ছে, আবার পুরীর এই জগন্নাথ মন্দির নাকি এসির মধ্যেই পড়ে। হ্যাঁ, পুরী এসিতে পুরো যদি আমরা বা দেশের ম্যাপকে দেখি, পুরো দেশের ম্যাপকে, হুম। পুরো দেশের ম্যাপকে দেখলে ভারতবর্ষ হচ্ছে পুরো পৃথিবীতে সাউথ ইস্ট পড়বে। ভারতবর্ষের ও ম্যাপ দেখতে আচ্ছা। গেলে ভারতবর্ষের সাউথ ইস্টে পুরী পড়বে। পুরীর ম্যাপকে যদি দেখি, পুরীর ম্যাপের সাউথ ইস্টে ওই জগন্নাথের মন্দিরের এরিয়াটা আসবে। আর জগন্নাথের মন্দিরের ওই এরিয়াটা যদি বাস্তু করতে যাই, তো ওই এরিয়ার অগ্নিকোণে আসবে জগন্নাথের রান্নাঘর, যেটা কখনো বন্ধ হয় না, সবসময় আগুন জ্বলছে। কেমন? তো আরো অনেক রোচক তথ্য রয়েছে, এগুলো সব মানে হায়ার লেভেলের পড়াশোনা, এগুলো মানে যারা আমরা এইসব বিষয়ে রিসার্চ করি বা পিএইচডি চলছে তাদের তথ্য এগুলো, মানে আমাদের থিসিস এগুলো করতে হয়। তো সেই সমস্ত তথ্যই আমি ক্লাসে পড়িয়ে দিচ্ছি, এগুলো আপনাদের সিলেবাসে নেই কিন্তু। না, আমার হঠাৎ মনে হলো বলে আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা। ঠিক। না, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। যখন আপনি বাস্তু করবেন না, পুরো মানে আমাদের বাস্তু শুধুমাত্র ঘরের করতে হয় না, করলে হয় না, আমাদের বাস্তু করতে হয়, আহ, বোঝাতে হয় রীতিমতো আমাদেরকে স্টেজে যে বাস্তু কাজটা কিভাবে করে। দেশের বাস্তু হবে, রাজ্যের বাস্তু হবে, জেলার হবে, ঘরের তো অনেক পরে, বাড়ির তো অনেক পরে হবে। আগে তো পৃথিবীর করো, পৃথিবীতে কোথায় কি হয়ে আছে, তারপরে পার্টিকুলার দেশে দেশে এসো, তারপর সেখান থেকে রাজ্যে রাজ্যে যাও, শহরে শহরে যাও, জেলায় জেলায় যাও, গ্রামে গ্রামে যাও, অঞ্চলে অঞ্চলে যাও। প্রত্যেকটা তো ম্যাপ আছে আলাদা আলাদা। তো সেই প্রত্যেকটা ম্যাপে ম্যাপে স্যার করবো। এই ম্যাপটা, এই যে চক্র অনুযায়ী ভারতীয় যে ম্যাপটা বলছেন, মানে এই চক্র, এই ম্যাপটা একটুখানি আমাদের পিডিএফ এ যদি দিতেন ভালো হয়। হ্যাঁ, ওটাই তো করছি, ডিটেলে করছি, কিন্তু এটা আপনাদের সিলেবাসের বাইরে, টাইম নষ্ট হচ্ছে, কিন্তু সিলেবাস কভার হচ্ছে না। আসলে এরকম আলোচনা হওয়া দরকার। আচ্ছা, তো এবার যদি যত আমরা বেশি সাউথের দিকে যাব না, দেখবো সাউথের দিকে এদের আর্থিক দিকটা অনেকটা স্ট্রং। শুধু আর্থিক দিক না, এদের শারীরিক দিকও আমাদের থেকে এবার নর্থের তুলনায়, ইস্টের তুলনায় অনেক স্ট্রং পার্সোনালিটি হয় এরা, অনেক স্ট্রং হয়। এখন তো বোধহয় বলিউডের থেকে সাউথের সিনেমা বেশি বিখ্যাত হয়। অতএব আর্থিক দিক এদের মজবুত, শারীরিক দিক এদের কাছে মজবুত, মানে দারুণ মজবুত হয় এরা সাউথে যারা থাকে। দেখুন সাউথে পুরোপুরি তামিলনাড়ু পড়ছে, পুরোটাই নিয়ে নিচ্ছে তামিলনাড়ু বলতে গেলে। অন্ধ্রপ্রদেশ সাউথে, তামিলনাড়ু সাউথে, এগুলো সব সাউথে। এই তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ যতটা বিখ্যাত বা যতটা স্ট্রং, তত বেশি স্ট্রং কিন্তু কর্ণাটক নয়।
কর্ণাটকে এখনো আদিবাসী দের বসবাস রয়েছে, এখনো তারা কোথাও না কোথাও পিছিয়ে আছে আমাদের মানে অন্যান্য রাজ্যের তুলনায়। কর্ণাটক কোথায় পড়ছে? SSW তে। এইবার যদি সাউথ ওয়েস্টে দেখি আমরা মুম্বাই পাচ্ছি, মহারাষ্ট্র পাচ্ছি। স্যার এক মহারাষ্ট্র মিনিট একটুখানি আপনাকে থামাই, সেটা হচ্ছে যে সাউথ আপনি বললেন না, সেখানে ব্যাঙ্গালোর কিন্তু অনেকটাই উন্নত একটু আইটি সেক্টর। হ্যাঁ, ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে তো, চেষ্টা তো হ্যাঁ, করবে আমি না। বলছি যে সাউথ যেটা বললেন আপনি, সেই কারণে আমি জিজ্ঞেস করতে চাইছি। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার যে সাউথে কিন্তু আপনার এই যে যেখানে আপনি যে চক্রটা বসেছেন, এখানে কিন্তু অনেক কিছু আহ মন্দির আছে এবং দুটো পীঠও আছে এর মধ্যে, মানে দ্বারকা পীঠের মধ্যেও পড়ে, মানে কাঞ্চি পীঠ, এবং মন্দিরও আছে কাঞ্চি, মহাবলেশ্বর, এইসব জায়গায় পীঠের মধ্যেই পড়ছে এই জায়গাটা। হ্যাঁ, এবং আছে। বড় বড় হাসপাতালও আছে এই জায়গাটা। এবং আপনি যে সিনেমার জায়গাটা বললেন, সিনেমার এই যে এই জায়গাটা, এই জায়গায় কিন্তু আছে ওদের, কারণটা একটু যদি ব্যাখ্যা করে দেন। ভালো করে দেখুন, এই পুরো এরিয়াটা সাউথ পাচ্ছে তো। হুম। সাউথ হ্যাঁ, সাউথ মানেই তো স্ট্রং পার্সোনালিটি। সাউথ দেখুন, দুটো চারটে দিকে যদি ব্যাখ্যা করতে হয় না, কি চাই? যদি আপনার কাজ চাই, তো কাজ যদি কেউ চায়, তার জন্য নর্থ সব থেকে বেস্ট। যদি কেউ চায় যে আমি সামাজিকভাবে বিস্তার লাভ করব, আমি সংগঠন করব, আমি রাজা হব, আমি রাজনীতিজ্ঞ হব, তার জন্য পূর্ব দিক বেস্ট। কেউ যদি চায় আমি ধনী হব, আমি আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে স্ট্রং হব, আমার কাছে সব কিছু থাকবে, তাকে বলা হয় সাউথে যাও। সাউথ তোমাকে যা টাকা দেবে না, সেটা বাকি চারদিকের কেউ দিতে পারবে না। তারপর ওয়েস্ট। ওয়েস্ট কিসের জন্য বিখ্যাত? ওয়েস্ট সমৃদ্ধি, ওয়েস্ট স্থাপত্য, ওয়েস্ট আমাদের ঐতিহ্য এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞান। ওয়েস্ট সব কিছু দেয়, কিন্তু সীমিত দেয়, যার যতটুকু প্রয়োজন ততটুকু দেয়। আর সাউথ আনলিমিটেড টাকা দেয়, নর্থ আনলিমিটেড কাজ দেয়, ইস্ট আনলিমিটেড ক্ষমতা দেয়, আর ওয়েস্ট যেগুলো দেয় সেগুলো লিমিটেড দেয়, যেমন কর্ম তেমন ফল, এইভাবে দেয়, কিন্তু সমৃদ্ধ করে রাখে। তো সেই অনুপাতে যদি পুরো ভারতের ম্যাপটাকে আমরা ফলো করি, এখানে উত্তর পেয়ে যাব। ওয়েস্টের দিকে একদম উত্তর পেয়ে গেছি স্যার। হ্যাঁ, দারুণ। ওয়েস্টের দিকে আমরা গুজরাটকে পাচ্ছি। গুজরাট সমৃদ্ধির দেশ, সমৃদ্ধির রাজ্য। কি নেই সেখানে? আমরা যত এই যে রাজস্থান, জয়পুর, এই এরিয়াটা নর্থ ওয়েস্টের দিকে চলে যাচ্ছে। এখানেই আমাদের সেই বিখ্যাত মেওয়ার রয়েছে। ভারতবর্ষে যতবার বড় বড় আক্রমণ হয়েছে, মেওয়ার কিন্তু কখনোই পরাজিত হয়নি। সম্পূর্ণ ভারতবর্ষকে সাপোর্ট করে গেছে বারবার। সাপোর্টের জায়গা নর্থ ওয়েস্ট। যদি এই চক্রে অখণ্ড ভারতে ফেলা যায়, পুরো পুরো জিনিসটা আলাদা রকম চলে আসবে, পুরো সিস্টেম পাল্টে যাবে। পাকিস্তানের তরফ থেকে আমাদের উপরে কেন এত বারবার আক্রমণ আসে? কারণ পাকিস্তান নর্থ ওয়েস্টে আছে, নর্থ ওয়েস্ট কাট হয়ে গেছে ভারত থেকে এই মুহূর্তে। নর্থ ওয়েস্ট কাট মানে সাপোর্টিং সিস্টেম খারাপ, বারবার সেখান থেকে আক্রমণ আসছে, সেখান থেকে আমাদের ধাক্কা পেতে হচ্ছে। ভারতবর্ষ একসময় ধর্মপ্রধান দেশ ছিল, যেখানে আধ্যাত্মিকতায় ত্যাগটাই সর্বোচ্চ ছিল। আজকে কেন নেই? নর্থ ইস্ট কেটে গেছে, নর্থ ইস্ট নেই আর সেভাবে। নেপাল নর্থ ইস্টে ছিল, পুরোপুরি সে বেরিয়ে গেছে ভারত থেকে। আজকে আমাদের ভারতের স্টেবিলিটি ধীরে ধীরে খারাপ হচ্ছে। কেন খারাপ হচ্ছে? স্টেবিলিটির দিক সাউথ ওয়েস্ট। তো সাউথ ওয়েস্টের দিকে কি পাচ্ছি? সমুদ্র পাচ্ছি, আমরা জল পাচ্ছি পুরোপুরি। এই জন্য ভারতের স্টেবিলিটি একবার হচ্ছে, একবার হারিয়ে যাচ্ছে, হচ্ছে হারিয়ে যাচ্ছে, এইরকম অবস্থায় আছে। তখন থাকতো, কেন থাকতো না? তখন স্টেবিলিটি থাকার কারণ হচ্ছে সাউথ ওয়েস্টকে ব্যালেন্স করতো নর্থ ইস্ট। নর্থ ইস্ট স্ট্রং সেই মুহূর্তে। আর এখন সাউথ ওয়েস্টে মুম্বাই রয়েছে, মহারাষ্ট্র যে জেলা বা রাজ্য মহারাষ্ট্র সেটা রয়েছে, সেখানে মুম্বাই রয়েছে শহর। তো কি নেই সেখানে? স্কিলের অভাব নেই, প্রচুর স্কিল আছে, কারণ ডব্লিউডব্লিউ সেখানে পাচ্ছে প্রচুর স্কিল। যত সিনেমা আর্টিস্ট সেখানে বসবাস করে, যত আধিপত্য বিস্তারকারী ব্যক্তিরা এখানে বসবাস করে, যারা দেশকে কন্ট্রোল করছে। এক কথা বলতে গেলে সম্পূর্ণ দেশকে কন্ট্রোল করছে, মন্ত্রিত্ব তো নামেই।
কিন্তু যদি বাস্তবে মন্ত্রী রাজত্ব চায় বা সেই যদি সবটা কন্ট্রোল করতে চায়, তাকে এসে বসতে হয় সাউথ ওয়েস্ট নয় ওয়েস্টে। যদি বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা দেখি এখন এই মুহূর্তে, তো মোদী যতদিন গুজরাটে ছিলেন মানে মুখ্যমন্ত্রী হিসেবে, ততদিন তার নেম ফ্রেম কিন্তু চূড়ান্ত পর্যায়ে ছিল। তার মধ্যে তাকে মানে কলঙ্কযুক্ত বলা হতো না, বা তার নেম ফ্রেমে কখনো কোনো আঁচ আসেনি। আজকে যদি তার চরিত্র সাফও থাকে, যদি সে ক্লিয়ারও হয় পুরোপুরি, তবুও তার বিরুদ্ধে এখন লড়াই চলছে। তাকে এখন বিভিন্ন কটু কথা সহ্য করতে হচ্ছে। তার কোথাও না কোথাও তার যে ফ্রেমটা, তার নেমটা ডাউন হচ্ছে বা ডাউন করানো হচ্ছে। কেন হচ্ছে? কারণ সে ওয়েস্ট ছেড়ে দিয়ে নর্থে গেছে। তাও তো পুরোপুরি নর্থে নেই, এনডব্লিউর কাছে, দিল্লিতে রয়েছে, এনডব্লিউ দিয়ে পড়বে। তো এই নর্থের সাইডে এখানে কি ব্যক্তিকে কাজ করিয়ে নেয়, খাটিয়ে নেয়, কিন্তু অ্যাকচুয়াল যে পাওয়ারটা, সেটা কোথাও না কোথাও ধীরে ধীরে কেড়ে নিতে থাকে, হারাতে থাকে ব্যক্তি। যদি এই মুহূর্তে মোদী আবার ওখান থেকে ফিরে গুজরাটে ব্যাক করে, ও আগের পুরনো পাওয়ার আবার ফিরে পাবে। তো বাস্তুকে দেখতে হবে আমাদের সেই হিসাবে, যে দেশের যখন আমরা বাস্তু দেখছি তখন দেখতে হবে দেশের রাজ্য। এখান থেকে কিন্তু পার্টিকুলার ব্যক্তিকে পাবো না, মানুষকে পাবো না, এখান থেকে আমরা রাজ্যকে পাবো, যে কোন রাজ্যের অবস্থা কেমন হতে পারে। কারণ ম্যাপে করছি না, দেশের ম্যাপে দেশের অবস্থা এখান থেকে বুঝতে পারবো দেশের অবস্থা কি আজকে এত মানে প্রতিকূল অবস্থা কেন। কারণ সাউথ ইস্টে কি আছে? জল আছে, সমুদ্র রয়েছে। তো দেনা এমনি এমনি তো আসবে না। আজকে ভারতের মাথায় কত টাকা দেনা রয়েছে। কিন্তু যদি অখণ্ড ভারতে চলে যাই, সেখানে কি দেখবো? অখণ্ড ভারতে দেখতে পাবো সাউথ ইস্টকে সাপোর্ট করে, কি আমরা পড়েছিলাম না? সাউথ ইস্টকে সাপোর্ট করবে কে, কে বলতে পারবে? সাউথ ইস্টকে ব্যালেন্স করতে পারে কোন দিক? এনডব্লিউ। এনডব্লিউ। যদি অখণ্ড ভারতকে দেখি, সাউথ ইস্টে যত, ওটাই বলছিলাম, বায়ুকোণ। হ্যাঁ, যদি অখণ্ড হ্যাঁ, ভারতকে দেখি, সাউথ ইস্টে জল বা সমুদ্র তখনও ছিল, কিন্তু নর্থ ওয়েস্ট স্ট্রং ছিল। তখন পাকিস্তান, আফগানিস্তান সব ভারতের আন্ডারে ছিল। এতটাই পরিমাণে স্ট্রং ছিল যে আর্থিক অবস্থাটা সাউথ ইস্ট থেকে ধ্বংস হলেও নর্থ ওয়েস্ট ব্যালেন্স করে দিত, অতটাও খারাপের দিকে যেত না। প্রত্যেকটা জিনিসের ব্যালেন্স আছে। আমি এই জন্য দুটো ম্যাপ পাশাপাশি খুললাম, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এই যে পারফেক্টলি অ্যান্সারটা কি হচ্ছে? অখণ্ড ভারতের উপর একবার চক্রটা বসে না, তাহলে বোঝা যাবে। যদি আমরা এভাবে রাখি অখণ্ড ভারতটাকে, দেখো সাউথ ইস্টে জল, সাউথ ইস্টে জল হলেও এই যে আমাদের আন্ডারে, নর্থ ওয়েস্টের আন্ডারে তখন পাকিস্তানও চলে এসছে, তখন আফগানিস্তানও চলে এসছে। এই আফগানিস্তান সেই জায়গায় যখন সেই সময় আমাদের এটাকে গান্ধার বলা হতো। গান্ধার থেকে যে কত কোটি টাকার ব্যবসা হতো আমাদের আইডিয়াও নেই। এই জায়গাটার কারণে সাউথ ইস্ট ব্যালেন্স হতো। এক একটা দিক যেভাবে বেরিয়ে গেছে, নর্থ ইস্ট কেটে বেরিয়ে গেছে। স্যার পুরোটাই কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে না? পুরোটাই চেঞ্জ। পুরোটাই কেমন চেঞ্জ হয়ে গেছে। তখন ভারতের অবস্থা এত উন্নত কেন ছিল? এবং তার সঙ্গে যদি দেখতে মানে আরেকটু ভালো করে খেয়াল করি জায়গাটাকে, সাউথ ইস্টে জল ছিল ঠিকই, কিন্তু জল, এই যে পুরো রেখাটাকে টানি, এই যে এই সাইডটা, এটা আমরা মায়ানমারের সাইড পাচ্ছি, এই দিকটা পুরোটা কিন্তু সাউথ ইস্ট আন্ডার করতো। ব্রহ্মস্থানটাও স্যার আলাদা হয়ে গেছে মনে হচ্ছে। আলাদা হবে তো, ব্রহ্মস্থান আলাদা হয়ে যাবে, কারণ পরিধি বাড়ছে না, পরিধি বাড়বে, তার সঙ্গে সঙ্গে ব্রহ্মস্থান চেঞ্জ হবে, ব্রহ্মস্থান চেঞ্জ হলে দিক চেঞ্জ হবে, দিক চেঞ্জ হলে এনার্জি চেঞ্জ হবে, সব কিছু চেঞ্জ হবে।
এক মিনিট, আমি অখণ্ড বলতে একটা সুন্দর ম্যাপ খুঁজি। এই ম্যাপটা সবকটা বোঝা যাচ্ছে না, মানে সবকটা রাজ্যকে ঠিক দেখাচ্ছে না। তো পুরো জোনটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো চেঞ্জ হয়ে যাবে। আর একটা ব্যাপার, অদ্ভুত ব্যাপার, পাকিস্তানে যেটা এখন ঢুকেছে ওই আপনার WNW, এটা কিন্তু যেটা সবচেয়ে সমৃদ্ধি বা আমরা জানি যে এখানে সেভিংস প্রতিভা জাগিয়ে তোলে, সেটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি সিন্ধ প্রদেশ, মানে অখণ্ড ভারতে দেখাচ্ছে। হুম। আর একটা জিনিস দেখাই, অখণ্ড ভারত আর জম্মু দ্বীপ এই দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, যদি আমরা একটু প্রাচীনকালে ফিরে যাই, রামায়ণ মহাভারতের আমলে, ওই সময়টায় কিন্তু অখণ্ড ভারত না, ওই সময় ভারতবর্ষকে জম্বু দ্বীপ বলা হতো। আর সেটা হচ্ছে এইরকম, জম্বু দ্বীপের শেপটা এরকম। হ্যাঁ স্যার, রামায়ণের গানের সময় এটা রবীন্দ্র জৈন এই যে গানটা ছিল তার মধ্যে জম্মুদ্বীপ এই উচ্চারণটা ছিল। এটা হচ্ছে রামায়ণ সেই সময়, মহাভারতের সময় গান হতো না মানে সেই। রামায়ণ মহাভারতের সময়কার ম্যাপ এটা ভারতবর্ষের। তো এর ব্রহ্মস্থান খুব ইজিলি বেরিয়ে আসবে। তখন ভারতবর্ষ কত উন্নত ছিল, যদি এই ম্যাপটাকে ঠিক করে প্রেডিকশন করা যেত, বিরাট কিছু, এটা আবছা এসছে যদিও, বিরাট কিছু বেরিয়ে যাবে। তখন ভারতের উন্নতি কেন হবে না? কোন শিখরে ছিল তারা? স্যার, এটা ব্রহ্মস্থানটাই তো আলাদা হয়ে যাচ্ছে পুরো। পুরো আলাদা হবে তো, পরিধি পাল্টাচ্ছে না, ম্যাপের শেপ পাল্টাচ্ছে, পরিধি পাল্টাচ্ছে, আলাদা হবে তো। আমি যদি কখনো পারি তো আমার যে রিসার্চের খাতা আছে সে তার ছবি আপনারা একটু শেয়ার করবো, সেগুলো করলে আরো অনেক রোচক তথ্য আপনারা বুঝতে পাবেন সেগুলো। এখন ভারত চলে যাচ্ছে WSW তে, চলে যাচ্ছে WSW এবং SW তে চলে আসছে ভারত পুরোটা। হুম, মানে এই চক্রতে যদি বসে, চলে আসবে। কারণ হ্যাঁ, ভারত এমনি এমনি জ্ঞানী ছিল নাকি, বিশ্বগুরু ছিল। WSW তেও চলে আসছে। বাবা, টোটালটাই চেঞ্জ। চীন ফিন সব নিয়ে মনে হয়, চীন, রাশিয়া, আফগানিস্তান, ওদিকে বার্মা ফার্মাও সব ঢুকে গেছে, মানে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সব ঢুকে আছে। ভারতবর্ষর নাম এমনি এমনি ছিল না, কারণ ওই যে শ্লোকটির কথা বলা হয়েছে না বিষ্ণু পুরাণে, উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষং তদ ভারতম নাম ভারতীয়ত্র সন্ততি। এই শ্লোকটার অর্থ আমরা কেবলমাত্র এইখানে ব্যাখ্যা করি। উত্তরং যৎ সমুদ্রস্য, সমুদ্রের উত্তরে, হিমাদ্রশ্চৈব দক্ষিণম, হিমাদ্রি অর্থাৎ হিমালয়ের দক্ষিণে, এইটুকু এরিয়াকে ব্যাখ্যা করি। এইটুকু এরিয়া মানে শুধুমাত্র আমাদের ভারতবর্ষ ওইটুকু নয়, সম্পূর্ণ জম্বুদ্বীপটাকে বোঝায়। এখন সময়ের সঙ্গে সঙ্গে ব্যাখ্যাও পাল্টে গেছে, এটাই যা। যাক, এ বিষয়ে বেশি চর্চা করে লাভ নেই, মাথা গুলিয়ে যেতে স্যার, পারে। আমাদের বর্তমান ভারতবর্ষেতেই একবার চোখ বোলানো হলে ভালো হয়। হ্যাঁ, চোখ বলার না, এই তো দেখুন, বর্তমান আপনারা তো মোটামুটি বাস্তু সম্পর্কে জেনে গেছি, কোন জোনের কি কাজ কি হতে পারে। তো আমার মনে হয় না আমাকে আর ব্যাখ্যা করতে হবে, আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন রাজ্যের কি অবস্থা।
মোটামুটি দেশ রাজ্যের খবর আমরা সবাই রাখি এখন। তো এই চক্রটা দেখে কোন দেশটা কোথায় পড়ছে, কোন রাজ্যটা কোথায় কি অবস্থায় রয়েছে আমরা এমনি আন্দাজ করতে পারবো। স্যার একটা কথা জিজ্ঞেস করি, এই যে NNW-টা দেখা যাচ্ছে এখানে জম্মু কাশ্মীরে মোটামুটি ওই দিকটার লাইন আপ দেখাচ্ছে এই চক্র অনুযায়ী। হুম। তো এখন ওই যে সব সৃষ্টি হচ্ছে চেনাব নদী, অটল অটল রাজপথ, এই টানেল, এই সব কারণের জন্যই কি এর কোনো সম্পর্ক যুক্ত? বুঝলাম না ঠিক। NNW যে দিকটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে এই চক্র অনুযায়ী জম্মু কাশ্মীরের দিকে। হুম। তো চেনাব ব্রিজ, অটল টানেল, এই সমস্ত যে নতুন ভাবে আলাদা হচ্ছে বা চেনা যাচ্ছে, সেই এই এই জোনটার জন্যই কি, এই কারণে কিছু একটা হ্যাঁ, সম্পর্ক যুক্ত এর সঙ্গে? অবশ্যই কিছু তো পরিবর্তন আসবেই না। আর যে কোনো সৃষ্টি যেহেতু যেহেতু NNW তে আমরা দেখতে পাই, সেই কারণে যে জিজ্ঞেস করি। একদমই তাই, কিছু তো ইফেক্ট অবশ্যই আসবে। কিছু তো ইফেক্ট অবশ্যই আসবে। আমি আগের দিন আলোচনা করছিলাম না যে সেই সময় যে রাম সেতু বানিয়ে গিয়েছিল শ্রীলঙ্কাতে, সেই আমাদের এখানকার দরজা খুলেছিল S3 S4 এর দরজা, আর সেটা শ্রীলঙ্কায় হয়েছিল N1 N2। এটা কি আলোচনা হয়েছিল ক্লাসে? হ্যাঁ, একটুখানি জাস্ট আলোচনা করেছে হ্যাঁ, যে আমাদের কেন হলো। দেখুন এই হ্যাঁ, ম্যাপ থেকেই বুঝতে পারবো যে মানে এই যে আমাদের উন্নতি হলো, ওদের অবনতি হলো, হ্যাঁ, এই যে মানে শ্রীলঙ্কা রাবণের এসে। থেকে এইখান থেকে রাম সেতু গেছে, S4 এর রাম সেতু। স্ক্রিনটা সরে গেছে স্যার। স্ক্রিন সরে গেছে কেন না? এস। রাম সেতু যেখান থেকে শুরু হয়েছে সেটাকে দেখলেই বুঝতে পারবো S4 এর রাম সেতু। তো বোঝা যাচ্ছে, কিছু আন্দাজ করতে পারছি না বোরিং লাগছে? বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভারতবর্ষকে দেখতে গিয়ে আমাদের রান্না বান্নাই বন্ধ হয়ে গেল। আজকে আর কিচেনটা হলো না। পরের দিন রান্না হবে স্যার, ভালো ভালো। পরের দিন রান্না হবে, ঠিক। স্যার আরেকবার যদি আরেকটা জিনিস একটু রিপিট করে দেন, বাড়ি প্রধান দরজার উপর বাস্তব প্রভাব, একটু যদি টাচ দিতেন তাহলে ভালো। যে কোনো বাড়ি মানে যে কোনো দিকে দরজা করা যায়, সেই দরজাটা হতে হয় 3-4 এর দরজা। চক্রের ছবি আছে, হ্যাঁ, চক্র দেখবেন N1 N2 N3 N4 N5 N6 N7 N8, আবার E1 E2, আবার S1 S2 থেকে 8 পর্যন্ত, W1 W2 থেকে সেটা W8 পর্যন্ত, এরকম প্রত্যেকটা ভাগ করা আছে। তো প্রত্যেকটা দিকে দরজা করা যায় 3 নাম্বার 4 নাম্বার দরজা। 3 নাম্বার 4 নাম্বার বাদে যে কোনো দরজা খারাপই হয়, ক্ষতিকারকই হয়। ওকে, ঠিক আছে। দরজা নিয়ে ক্লাস হয়ে গেছিল তো? হ্যাঁ, আচ্ছা হুম। স্যার, এই বাস্তুচক্রের ছবিটা যেটা আপনি ইউজ করছেন, এটা একটু গ্রুপে দিয়ে দেবেন। দিয়ে দেবো না, এখন দিয়ে দিচ্ছি, ভুলে যাবো নাহলে আমি।
স্যার আমরা এই চক্রগুলো কোথা থেকে কালেক্ট করব স্যার? চক্রগুলো সেন্টার যে কোনো বাড়িতে যে সেন্টার দেখার জন্য যে কম্পাস বা আর যদি অন্য কোনো টুলস থাকে তাহলে সেগুলো আমরা কোথায় থেকে মানে পাবো? চক্র তো ফ্লিপকার্টে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে স্যার। তাই কম্পাসটাও পেয়ে যাব হয়তো। হ্যাঁ, কম্পাস লাগে না, কম্পাসের ডিগ্রি তো ভুল আসে না, ঠিকঠাক আসে। সেই, তাহলে চক্রটাই নেব। আর চক্র আপনি যে টিপে লাগে। ক্লাসগুলো করাচ্ছেন সেটাতে যদি আমরা হাতে চক্রটা রাখি বা কাছে রাখি তাহলে মনে হয় আরেকটু কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, একদম প্র্যাকটিক্যালের মতো হয়ে যাবে। চক্র চলে গেছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে প্রিন্ট নিলেই তো হয়ে যাবে। চক্র চলে গেছে গ্রুপে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে রীতিমতো স্যার, ঘুরছে থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। সুদর্শন চক্র। হ্যাঁ পেয়েছি। থ্যাংক ইউ। স্যার আরেকটা জিনিস একটুখানি ডিসকাস করতে চাই, যেহেতু বাস্তু আজকে বেডরুম বা এরকম, এটার সঙ্গে কি অরা কোনো যুক্ত, মানে আমরা যেটাকে বলি ঊর্জা, হ্যাঁ অবশ্যই, বা ওরা তো এটার ওরা কোনো সংযুক্তি আছে? বাস্তু থেকেই তো ওরা এসছে। হ্যাঁ, একটু যদি ডিসকাস করেন তাহলে ভালো হবে। আপনি যেদিকে থাকবেন বেডরুমে সেই দিকের যে অরা সেটাই আপনার অরা হবে। যদি ব্যক্তির অরার সঙ্গে সেই দিকের অরা ম্যাচ না করে তাহলে ব্যক্তি সেই ঘরে থাকতে পারবে না। মানে যখন অরাদের মধ্যে যুদ্ধ হয় বা তারা ঠিক করে ম্যাচিং হয় না, তখনই সেই ব্যক্তির জীবনে আসে নানান প্রবলেম। মানে আপনি স্যার একটু আগে একটা বললেন কথা, যে আমাদের দিক অনুযায়ী এবং বেড নির্ণয় করতে পারি, সেখানে আবার মানুষের জন্ম তারিখের একটা ব্যাপার আছে, আবার একটা অরারও ব্যাপার আছে তার মানে, তাই অবশ্যই, তো? অবশ্যই। আচ্ছা ডেট অফ বার্থের মধ্যে থেকে ওরা পেয়ে যাবো তো। ডেট অফ বার্থে এটা পেয়ে গেলাম যে কোন গ্রহ তাকে চালিত করছে, তাহলে সেই গ্রহের অরা, হুম, আর সেই গ্রহের অরার সঙ্গে বাস্তুর মধ্যে সেই গ্রহ কোথায় আছে সেই গ্রহের অরাকে মেলাতে হবে। ও আচ্ছা যখনই আচ্ছা, বুঝেছি। দুটো অরা মিলে গেল মানে স্যার স্যার তো আচ্ছা বলুন। দুটো অরা কি হয় না, অরাগুলো হুম, চায় যে আমরা পরিপূরক হব, পরিপূর্ণ হব। আমার মধ্যে যে অরাটা আছে এই আচ্ছা মুহূর্তে সেটাও ইনকমপ্লিট, আর বাড়ির মধ্যে যে অরাটা আছে সেটাও ইনকমপ্লিট। যখন আমার এই ইনকমপ্লিট অরা, এই ইনকমপ্লিট অরার জন্য যে অরা আগে থেকে বসে আছে তৈরি হয়ে, তার কাছে যদি না যাওয়া হয় তো ইনকমপ্লিট থেকে যাবে, তো আমিও জীবনে সাকসেস পাবো না। একটা মানুষ জীবনে সাকসেসফুল তখনই হতে পারবে না যখন দুটো অরাকে সে ম্যাচ করাতে পারবে। তার মধ্যে যে খুব ভাষা ভাষা ব্যাপারটা হলো, একটু যদি ডিটেলস করেন তাহলে ভালো হবে। সাপোজ দেখা গেল কারোর জন্ম 17/8/26 এই ডেট অফ বার্থে, তাহলে অরাটা কার? শনির অরা। 8 নাম্বার মানে শনি, আর শনি রিপ্রেজেন্ট করে পশ্চিম দিককে। তাহলে সেই ব্যক্তি যতক্ষণ না পশ্চিম দিকে বেডরুম নিচ্ছে অথবা পশ্চিম দিকের সঙ্গে সে পুরোপুরিভাবে তার সম্পর্ক স্থাপন করছে, ততদিন পর্যন্ত সে সাকসেসফুল হবে না। কারণ তার মধ্যে শনির অর্ধেক করা আছে আর বাকি অর্ধেক করা বাস্তুর মধ্যে আছে, এই দুটো ওরা তাকে ম্যাচ করাতে হবে। যেদিন এই দুটো ওরা ম্যাচ করে যাবে সেদিন থেকে তার উন্নতি শুরু হলো। স্যার আমার ডেট অফ বার্থ 1, তাহলে আমাকে ওইভাবে একটা মানে সূর্যের সাইডটাকে নিয়ে আমাকে ওটাকে খেয়াল করতে হবে। একদমই তাই। রবি হলে কি ইস্টে থাকতে হবে? হ্যাঁ, রবি হলে কি ইস্টে বেডরুম হলে ভালো? রবি হলে ইস্টে বেডরুম হলে ভালো, রবি সাউথেও বেডরুম ঠিক আছে, এসএস তেও ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা। তো ওরা ব্যাপারটা না বেশ শুনি, আমি কোথাও ক্ল্যারিফিকেশন আমি মানে জিজ্ঞাসা করতে পারি না, মানে ওরাটা আমরা ওই শুধু ওই ডেট অফ বার্থের এই ভিত্তিতেই কি ওরা হয় না না, কোনো ডেট মানুষের অফ মধ্যে কেউ বার্থের হয়তো প্রচুর ওরা হয় না, ওরাটা অ্যাকচুয়ালি দেখতে গেলে এটা হচ্ছে আধ্যাত্মিক শক্তির প্রকাশ। একদম, এটাই আমি ভাবছিলাম, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে। ঠিক ডেট আছে। অফ বার্থের ভিত্তিতে আমরা গ্রহ ওরা পাই, যে ব্যক্তির মধ্যে কোন এনার্জি আছে এটা বুঝতে পারি। এবার আধ্যাত্মিক চেতনা অনুযায়ী তার অরার কম বেশি হয়।
পজিটিভ থিঙ্কিং এর সঙ্গেও খানিকটা পজিটিভ নেগেটিভ থিঙ্কিং এর সঙ্গেও সেটা যার খানিকটা অরা ভ্যারিয়েবল পজিটিভ হলেও হবে, হতে পারে। যার অরা পজিটিভ হবে সে ব্যক্তি সর্বদা পজিটিভ থিঙ্কিংই করবে। একদম একদম। স্যার অরা পজিটিভের জন্য কোনো স্ক্যানার আছে কিছু বা কোনো মেশিন আছে কি? হ্যাঁ, একটা অরা স্ক্যানার পাওয়া যায় যেটা দিয়ে অরা স্ক্যান করা হয়। ওটার মাধ্যম দিয়ে সবটা তো বোঝা যায় না, তবে ওটার সেটি মাধ্যমে আবার কোথায় পাবো? সেটি কিনতে হবে না। স্যার শুনেছি ওটা খুব একটা কাজের না, মানে সেটাই ভাবছি যে এইসব আবার কিনতে টিনতে পাওয়া যায় Actually ব্যাপারটা কি কি হয়, আবার? ওরা ওটাকে অরা স্ক্যানার বলে চালায়। এটার মাধ্যম দিয়ে আমরা ব্যক্তির ঊর্জাকে বুঝতে পারি যে এর মধ্যে কতটা তেজ রয়েছে। এটা বোঝা যায় কিভাবে না, তিনটে জিনিস আছে। কি কি না, বাত, পিত্ত আর কফ। ঠিক আছে, তো এই অরা স্ক্যানার কি করে, আমাদের শরীরে যে তিনটে ধাতু রয়েছে এই তিনটে ধাতুকে স্ক্যান করে। কোনো ব্যক্তি বাত প্রধান, কোনো ব্যক্তি পিত্ত প্রধান, আর কোনো ব্যক্তি বায়ু প্রধান হয়। তো যে ব্যক্তি যেটা প্রধান তার শরীরের বাইরে সেই অরাটা শো করে। ওটা শো করে লাল, হলুদ আর সম্ভবত সবুজ, এই তিনটে কালারে শো হয়। স্ক্যানার অনুযায়ী ডিপেন্ড করে কোন স্ক্যানার কিরকম কালার শো করাচ্ছে। ঠিক আছে, স্যার তো যে তাহলে তো ওটা আমাদের স্থূল হ্যাঁ শরীরের তাহলে তো আমরা বলতে পারি ওটা আমাদের স্থূল শরীরের অরা, হ্যাঁ, স্থূল শরীর ওরাই তো। তাই না? কেন কি আধ্যাত্মিক অরা যেটাকে আমরা না, বলি সেটা তো আমাদের দেখুন, সূক্ষ্ম শরীর। আধ্যাত্মিক অরা এইখানে ব্যাপার আছে। যদি শরীর নিয়ে ব্যাখ্যা করতে বসি আজকে 11টা বেজে যাবে। শরীর কয় তাহলে প্রকার? স্যার আমাদের আলাদা করে ফোন করবো। শরীর কয় প্রকার ও কি কি? 3 প্রকার। কি কি? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। হ্যাঁ, স্থূল, সূক্ষ্ম আর কারণ, এই তিনটের ব্যাখ্যা কি? স্থূল কাকে বলছি? যেটা আমাদের জড় দেহ, বাইরে যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, সূক্ষ্ম কি? সূক্ষ্ম শরীর মানে আমাদের যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের ভেতরে যে চেতনাটা কাজ করে সেটা আমাদের সূক্ষ্ম শরীর। চেতনা শরীর হলো কি করে? মানে সূক্ষ্ম শরীরটা ওটাকে বলে। চেতনা শরীর হলো কি করে? আর যদি তাই হয় তাহলে কারণটাই বা কি? আজকে বরং থাক শরীরটা, শরীর খারাপ হয়ে যাবে। বেশি ওভারলোড হয়ে যাবে একদিনে। ঠিক আছে, অন্যদিন একদম। ক্লাসের পরে আলোচনা করবো। হুম, শরীর 3 প্রকার ঠিকই, সূক্ষ্ম শরীর, কারণ শরীর এবং স্থূল শরীর, কিন্তু তিনটের পর্যায় আলাদা অথচ এক। কারণ স্থূল থেকেই সবকিছু। স্থূল না হলে সূক্ষ্মের অস্তিত্ব নেই, আর কারণেরও কোনো অস্তিত্ব নেই। তাই সূক্ষ্মকে কেন্দ্র করেই এই কারণ, স্থূলকে কেন্দ্র করেই সূক্ষ্ম, আর স্থূলকে কেন্দ্র করেই কারণ। ঠিক আছে, এবার বাকি ওরা কিভাবে আসে, ঊর্জা কিভাবে আসে, তেজ কি করে বৃদ্ধি হয়, কোন শরীরের মাধ্যম থেকে কোন ঊর্জা আসে, তার একটা বিরাট চ্যাপ্টার আছে। যদি কখনো সময় সুযোগ হয় আলোচনা করা যেতে পারে। বাহ, খুব ভালো আছে। আচ্ছা, নিশ্চয় করবো, আমি মনে করিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, তো আজকে হ্যাঁ, মানে এটা খুব দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই সবই হবে, আমাদের বাস্তুর সঙ্গে সঙ্গে সবই হবে। স্যার আমি পুজোর আগে একটু কম পড়তে পারছি, তার জন্য মানে কান ধরে সরি, কারণ আমার বাদবাকি বেশ কয়েকটা জীবিকা আছে। আমি পুজোর পরে আর কি মোটামুটি আমি কমপ্লিট করে আপনাকে দেবো, মানে যা যা ধরবেন চেষ্টা করবো আর কি রেডি করে দেওয়ার। ঠিক আছে, কোনো মানে ব্যাপার না, পুজোর আগে আমি বলছি সরি অসুবিধা আগে নেই। থেকে স্যার বলে পুজোর রাখছি, মধ্যে কারণ আমাদের কোনো ক্লাস হবে? না, পুজো চলাকালীন কোনো ক্লাস হবে না, ওটা একটা ছুটি থাকবে। আমাদের ছুটি, আপনাদেরও ছুটি। নবরাত্রিতে, হ্যাঁ নবরাত্রিতে তো প্রশ্নই নাই, ক্লাস করতেই পারবো। হ্যাঁ, তো পুজো কদিন যেরকম বাচ্চাদের স্কুলে ছুটি হয়, তো আমাদেরও ক্লাসে ছুটি হ্যাঁ, থাকবে। হ্যাঁ হ্যাঁ মানে ওই আমাদের এই লক্ষ্মী পুজো পর্যন্ত। ওটা এখনো ঠিক করিনি, আমরা দেখছি কিভাবে দেওয়া ও যায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। লক্ষ্মী পুজো পর্যন্ত হলে আপনার সুবিধা হয়। না, আমার কোনো অসুবিধা নেই কোনোটাতেই, আমার পুজোতেও ক্লাসগুলো কোনো অসুবিধা নেই।
আচ্ছা, না পুজোয় ক্লাস করলে আমার একটু অসুবিধা হয়ে যাবে আবার। স্যার লিফট করতে পারবো, একটা ফোন এসেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও শেষ করবো এবার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকছে, আবার নেক্সট উইকে দেখা ঠিক হবে। আছে। কেমন? এই ও- এক মিনিট ও- এক মিনিট এক মিনিট এক ঠিক। মিনিট টাস্ক, বলুন স্যার, হোম টাস্ক। নেক্সট উইকের টাস্ক। আচ্ছা, হোম টাস্কটা মানে কোথায় দেওয়া হয় এরকম কোনো ব্যাপার, মানে এই যে আমাদের গ্রুপ আছে সেখানে দিয়ে দিলেও হবে? হ্যাঁ অবশ্যই, কোথায় দেবো, গ্রুপে, না আপনাকে পার্সোনালি দেবো? না না, এখন গ্রুপে গ্রুপেই লিখে দিন, দিন। এখন গ্রুপেই দিন। এখন গ্রুপে। হোম টাস্ক এক কাজ করুন আপনারা, নিজেদের মতন করে আমাকে নর্থ থেকে নর্থ ইস্ট পর্যন্ত, মানে নর্থ, এনএনি আর নর্থ ইস্ট, এই তিনটে দিকের ডেফিনেশন লিখে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আরেকবার বলুন কি কি দিতে হবে? নর্থ, এনএনি আর নর্থ ইস্ট, এই তিনটে দিকের সম্পূর্ণ ডেফিনেশন চাই আমার। এনডব্লিউ, এনডব্লিউ, নর্থ, এনএনি আর এনি। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কি লিখতে হবে? নর্থ এনএনি। এই দিকের বৈশিষ্ট্য কি? আচ্ছা, কম করে টোটাল বৈশিষ্ট্য, কম করে এক পাতা করে 3 পাতা হওয়া চাই। মানে সমস্ত কিছু গুণাগুণ সবকিছু নিয়ে, তাই তো? একদম সমস্ত কিছু, এগুলো কিন্তু এক পাতা করে হবে, 3 পাতা। তা বলে এরকম নয় যে একটা ওয়ার্ডকে এক পাতা করে দিলাম। স্যার এখন তো ওই কনসেপ্ট ফাঁকা উঠে গেছে, ফাঁকা এখন করে। তো এখন সব লাইনে চলে যাচ্ছে শব্দ বন্ধনীর মধ্যে, মানে 150 শব্দের মধ্যে। আচ্ছা, শব্দ, তো শব্দ, হ্যাঁ, শব্দ বন্ধনী দিন, তাহলে সুবিধা হবে, এই এক পাতা বললে হবে না। আচ্ছা 300 শব্দের আমি। হ্যাঁ, একটু কম হয়ে যাবে, 500 করুন। ও কম না? ওরে হ্যাঁ। বাবা। 500। হ্যাঁ, 500 শব্দ, ভিন্ন ভিন্ন, কিন্তু একই রকম শব্দ হলে হবে না। আর এই যে ম্যাপ নিয়ে আমাদের বোঝানো হলো, এখনকার ভারতবর্ষ আর অখণ্ড ভারতের ম্যাপ, তার উপরে কিছু টাস্ক থাকবে না? না, এটা তো সিলেবাসের বাইরে। আচ্ছা, আমরা যে এখানে অনেক আমরা কিছু সিলেবাসের নিজেদের বাইরে মধ্যে- করেছি। হ্যাঁ, এই ম্যাপটা যেটা দেখালাম না, এটা রিসার্চ লেভেলের পড়াশোনা, মানে অনেক হায়ার লেভেলের, যারা হায়ার ডিগ্রি নেয়, যারা 5 বছরের কোর্স করে, যারা ডক্টরেট করছে, তাদের জন্য এগুলো। হ্যাঁ স্যার স্যার, আমাদের এটা এখানে হয় নাকি? এই বাস্তু নিয়ে ডক্টরেটও হয়, হ্যাঁ হয়তো। বাস্তু স্টাডি নিয়ে। হ্যাঁ, এটার জন্য কি 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 মানে কি কি স্টেপে পড়াশোনা লাগে? ব্যাচেলার্স কিসে করতে হবে, মাস্টার্স কিসে নর্মাল করতে হবে? গ্র্যাজুয়েশন হলো, এমএও হলো, তারপর আপনি এই শাস্ত্র হ্যাঁ। নিয়ে কোনো সংস্থান থেকে এগোতে পারেন। আচ্ছা, যদি আপনাদের এখান থেকে হয়? হ্যাঁ হয়। আমি ধরুন স্যার গ্র্যাজুয়েট, তো এরপর আমাকে তাহলে মাস্টার করতে হবে। হ্যাঁ, মাস্টার ডিগ্রি করতে হবে। আর কি কি সাবজেক্ট হয় মাস্টার সাবজেক্ট আছে? মাস্টার ডিগ্রি আপনি যে একটাই কোনো তো সাবজেক্ট। মাস্টার ডিগ্রি আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে করতে পারেন, কিন্তু মাস্টার ডিগ্রি মোটামুটি লাগবে, সায়েন্স হলেও চলবে, অসুবিধা নেই। আচ্ছা, মানে আপনার এখানে হবে নাকি বাইরে থেকে করে আসতে হবে? আমার এখানেও হয়, বাইরে থেকেও হয়। হ্যাঁ, ঠিক আছে, এইটা তো 1 বছরের কোর্স, এরপরে আবার কোর্স আছে? হ্যাঁ অবশ্যই আছে। আমি জানি না বলে জিজ্ঞেস করছি। এইখানে ও। আপনারা যেটা 1 বছরের কোর্স করছেন, এইখানে আপনারা যে হ্যাঁ। ডিগ্রিটা পাবেন এই 1 বছরে, হ্যাঁ। সেই ডিগ্রিটা হচ্ছে হ্যাঁ। বাস্তু বিদ্যাভূষণ। আচ্ছা, তারপর এরপর 2 বছরের কোর্স আছে, সেটা করলে পাবেন বাস্তুশাস্ত্রী। আচ্ছা। ওটা কি আর- স্যার মাস্টার্স? হ্যাঁ, ওটা কি স্যার মাস্টার্স, যেটা 2 বছরের বললেন? 2 বছর ওটাকে মাস্টার্স, আমরা মাস্টার্স ডিগ্রি দিই না, আমরা বাস্তুশাস্ত্র ডিগ্রি দিই, কিন্তু মাস্টার্সের লেভেলে ওটা আচ্ছা আচ্ছা। কম্পেয়ার করলে একই লেভেল, ঠিক আছে? হুম। তারপর আছে 5 বছরের কোর্স, মানে সেটা আবার কি নাম? বাস্তু আচার্য? আচার্য। আচ্ছা। মানে যে যতটা পড়তে চায় বিষয়ে, যে এটাকে লাইনে রাখতে চায় বা যে এটাকে নিয়ে এগোতে চায়, তাদের জন্য এগুলো। বুঝেছি। তো এই 5 বছরের পর আচার্য কোর্সের হাতে গোনা যদি 100 জন শুরু করে, তো 2 কি 3 জন পৌঁছায় সেখানে, এতটাই টাফ লেভেলে হয়।
হুম, আমরা মোটামুটি অ্যাডভান্স এই যেটা করছি 1 বছরের, এটা করলেই হুম, আমরা আমাদের প্রফেশনের দিকটা ওপেন করতে পারবো, ঠিকঠাক পারবো। মানে পর্যাপ্ত জ্ঞান যতটুকু দরকার সবটা পেয়ে যাবো। আর বাকি যে শাস্ত্র বলুন বা আচ্ছা, আচার্য বলুন, এদের তো রিসার্চ লেভেলের জ্ঞান, এগুলো আমাদের ও প্র্যাকটিক্যালে লাগে না, এগুলো রিসার্চ করতে লাগে। এক্স্যাক্টলি একটা বাস্তু দেখতে আচ্ছা গেলে সেখানে আমি কি কি দেখবো, সেই যে প্র্যাকটিক্যাল জ্ঞানটা সেটা আমরা এই 1 বছরেই প্রোভাইড করে থাকি, যেটা আপনারা করছেন এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা তাই এর মধ্যেই পুরো প্যাকেজ আছে, পুরো আচ্ছা, সবটা এর মধ্যেই দেওয়া। আমি আজকে একটু সিলেবাস বহির্ভূত আলোচনা করে ফেললাম আর কি। বুঝতে পেরেছি। মানে আমরা কি করালাম হয়তো চেষ্টা, মানে আমরাও আপনাকে সঙ্গে কম করিয়ে ফেলেছি। হ্যাঁ, স্যার একটা জিনিস আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাস্তু ও জাগ পদ্ধতিটা কি একই বাস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত? হ্যাঁ, বাস্তুর দেখুন একটা লেখা আছে, পয়েন্ট সিলেবাসে আছে আমাদের, যে 45 দেবতা আছে না? না 45 দেবতা নেই, দেবতা বাস্তু নেই। না, এটা বাস্তু দেবতা বাস্তু করে তো কিছু নেই। শক্তি সৃষ্টি রূপান্তর একটা আছে, প্রকৃতির জ্ঞান সংগ্রহ, মন শরীর কর্মের যোগ ধ্যান, আয়ুর্বেদ, বাস্তু জ্যোতিষ, জ্যোতির্বিদ্যা নবজ্যোতিষ। হ্যাঁ, দেবতা জ্যোতিষ, দেবতা বাস্তু বলে কিছু নেই। না, দেবতা পঞ্চতত্ত্বের আধারে বাস্তুর ঘর বাড়ি দেওয়ার না, দেবতা বাস্তুটা মানে বাস্তু জাগের সঙ্গে সম্পর্ক যুক্ত আছে মনে করছো নাকি? হ্যাঁ, সে তো অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু দেবতা বাস্তু সিলেবাস নেই কি কথা? সেটা তো আমি কি করে হ্যাঁ, জানবো? ফার্স্ট ক্লাস, হ্যাঁ ওই সিলেবাসটাই নেই, সে লিখে রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবতা বাস্তু কি নেই? না, দেবতা বাস্তু নেই সিলেবাসে। সে 31 নম্বর দিয়ে লিখে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবতা বাস্তু অবশ্যই থাকবে। মানে এটা আমার জিজ্ঞাসা ছিল, হঠাৎ করে আমার মনে হলো বলেই আমি জিজ্ঞাসা করলাম, কারণ হুম এটা হুম। দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, এটা কোথায় লিখ মানে কোন পয়েন্টে পরে বা আগে এরকম কিছু ব্যাপার একটু যদি বলেন দেন ভালো হয়। না আমরা এখন বেডরুমের উপর বাস্তু প্রভাব পড়লাম, পরের দিন আমরা পড়বো রান্নাঘরের বেডরুমের উপর উপরে বাস্তু বাস্তু প্রভাব, মানে রান্নাঘর পড়বো, রান্নাঘরের পর বাস্তুর ইন্টেরিয়র ডেকোরেটরটা পড়ে নেবো, ইন্টার, ডেকোরেটর করার হ্যাঁ পর ব্যবসায় উন্নতি অবনতি এটাও পড়বো। হুম, আহ, আমরা বাস্তুর সঙ্গে শরীরের সম্পর্ক। দেবতা বাস্তুটা দেবতা বাস্তুটা পড়বো। ইন্টেরিয়র ডেকোরেটরের পরেই ঢুকিয়ে দিন, 8 নম্বরের পরে। হ্যাঁ হ্যাঁ, 8 নম্বরের পরে। এটা মিসও হয়ে গেছে কোনোভাবে। আচ্ছা, এটা কি আমি আগে সিলেবাস পাঠিয়েছি? নতুনটা নয় মনে হচ্ছে। অ্যাড করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এটা আগে সিলেবাস হয়ে গেছে আপনাদের কাছে, নতুনটা যায়নি সম্ভবত। আচ্ছা, নেক্সট ড্রয়িং এর ক্লাস আবার কবে থাকছে? নেক্সট ড্রয়িং এর ক্লাস আমি ভাবছি এই রান্নাঘরটা করিয়ে দেবো, দেবতা বাস্তুটা শুরু করার আগে ড্রয়িং এর ক্লাস দেবো পরপর 3-4টে, ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে যাক। ওকে। ওকে ঠিক আছে। ড্রয়িংটা মাঝে মাঝে ঢোকালে আবার আমাদের এই ক্লাসে অসুবিধা হবে, তাই ড্রয়িংটা একবারে ঢুকিয়ে দেবো, পুরো ড্রয়িংটা 3-4টে ক্লাস হলেই কমপ্লিট হয়ে যাবে আপনাদের। তাহলে ড্রয়িং ক্লাসটা পরপর দিয়ে দেবো, ওটা কভার হয়ে গেল, তারপর আমরা আবার আমাদের মতন করে পড়বো, কেমন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। একদম। শুভরাত্রি। শুভরাত্রি, খাওয়া দাওয়া করুন সবাই, একটু বোরিং ক্লাস। শুভরাত্রি, লিড করছি। একদম, শুভরাত্রি। খুব ভালো আলোচনা হয়েছে স্যার আজকে। ও বোরিং থ্যাংক হয়নি? ইউ। না ঠিক আছে, স্যার, একদমই না, আমার জন্য তো হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুভরাত্রি শুভরাত্রি।